শেখ হাসিনার পতনের নাটকীয় বাকবদল শুরু হয় ৩ আগস্ট সেনা সদরে ডাকা এক দরবার দিয়ে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন। প্রথম আলো সূত্র বলছে, বৈঠকে অফিসাররা স্পষ্ট করে দেন তারা জনগণের ওপর গুলি চালাবেন না। যুক্তি হিসেবে বলা হয়, সেনাবাহিনীর অস্ত্র এতটাই প্রাণঘাতী যে তা বেসামরিক জনতার বিরুদ্ধে ব্যবহারযোগ্য নয়। এর মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও আন্দোলনের সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসেন। এই বাস্তবতাতেই সেনাবাহিনী জনগণের বিপক্ষে না দাঁড়ানোর অবস্থান নেয়। প্রথম আলো লিখছে, এই দরবারের পর থেকেই শেখ হাসিনার পায়ের নিচের মাটি সরতে শুরু করে। চার আগস্ট রাতেই সামরিক নেতৃত্ব বুঝে যান সরকার আর টিকছে না। তারপরও ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা চালিয়ে যান শেখ হাসিনা। গভীর রাত পর্যন্ত গণভবনে দলীয় মন্ত্রী, নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একের পর এক বৈঠক চলতে থাকে। রাতে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন শেখ রেহানা। সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন, স্যার, আপনার হাতে আর সময় নেই। তিনি শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছিলেন। রাত ৮টার দিকে শেখ হাসিনা গণভবনের নিচতলায় নেমে আসেন এবং উপস্থিত নেতাদের জানান ৫ আগস্ট থেকে দেশে লকডাউন থাকবে, দলীয় কোনো ক্যাডারকে অস্ত্র হাতে রাস্তায় নামারও প্রয়োজন নেই। এরপর তিনি তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর প্রধানদের গণভবনে ডাকতে বলেন। কারাবন্দী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানান, ৪ আগস্ট রাত ১০টার দিকে গণভবনে দ্বিতীয় দফার বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান, র্যাবের মহাপরিচালক, আইজিপি এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। বৈঠকের মূল বিষয় ছিল পরদিনের আন্দোলন ও গণজামায়াত কিভাবে দমন করা যায়। বৈঠক শেষে সংশ্লিষ্টরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে যান। ঢাকা শহর ও প্রবেশ মুখগুলোয় কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত হয়। এখানে আরেকটা ভাষ্য আছে। এই একই সময়সীমা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, রাত ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী পদত্যাগের প্রসঙ্গ তুললে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, আমি ক্ষমতা ছাড়ব না। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে তারেক সিদ্দিকী তাকে সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এ সময় তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বললে বিমান বাহিনী প্রধান ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডোবাবে। তখন এসএসএফ জানায় কেউ একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন এবং সেখানেই বৈঠক শেষ হয়। এখানে বলে রাখতে চাই, এই বিবরণ চিফ প্রসিকিউটরের উপস্থাপিত অভিযোগ থেকে নেয়া, আদালতে প্রমাণিত সত্য হিসেবে নয়। প্রসিকিউশন অভিযোগে আরও বলেছে, স্পিকার শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলীয় নেতারা তারা বিরোধিতা করেন। ওই রাতেই গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে বলেন, এখন কোনোভাবেই নরম হওয়া যাবে না, নতি স্বীকার করা যাবে না। একই রাতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে ফোন করে ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের প্রস্তুতি নিতে বলা হয়েছিল বলেও ট্রাইব্যুনালে দেয়া অভিযোগে উল্লেখ আছে। আরেকটা আলাপও এর মধ্যে চলছিল। প্রথম আলোর তথ্য মতে ৪ আগস্ট দুপুরের পর একটা প্রভাবশালী পশ্চিমা দেশের কূটনীতিকের সঙ্গে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের বৈঠক হয়, যেখানে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে কথা হয়। এরপর আনিসুল হকের গুলশানের বাসায় সালমান এফ রহমান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন।
তাদের পরিকল্পনা ছিল শেখ হাসিনা পদত্যাগ করবেন, দায়িত্ব নেবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, যিনি সব দলের সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সরকার গঠন করবেন। মাগরিবের নামাজের পর তারা গণভবনের দিকে রওনা দেন। যাওয়ার আগে ফোনে আনিসুল হক শেখ হাসিনাকে বৈঠকের বিষয়বস্তু জানিয়ে রাখেন। একই রাতে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যার বিবরণ পাওয়া যায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের একটি সাক্ষাৎকার থেকে। তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আকবরের ভাষ্য মতে 4 আগস্ট রাত 12:20 সেনাপ্রধান তাকে ফোন করেন, পরদিন সকালে দেখা করতে বলেন। তিনি জানান, তখন পর্যন্ত সেনাপ্রধানের সঙ্গে তার সরাসরি পরিচয় ছিল না। কর্মজীবনে তারা কখনো একই ক্যান্টনমেন্টেও কাজ করেননি। পরদিন সকাল 10টায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর সেনাপ্রধানের বাসভবনে যান। এটি তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন ফজলে এলাহি আকবর। তার ভাষ্যমতে কেন তাকে ডাকা হয়েছে জিজ্ঞেস করলে সেনাপ্রধান জবাবে বলেন, যেহেতু তার সবার সঙ্গে সম্পর্ক আছে তাই তাকে একটা দায়িত্ব দিতে চান। জেনারেল আকবরের বর্ণনায় সেনাপ্রধান তাকে সরাসরি বলেন, দেখেন, আমি এই রক্তপাত আর চাই না, আমি ক্ষমতাও চাই না, আমি চাই এটা নিষ্পত্তি হোক, এটা কামস টু এন্ড, এটি আমার লক্ষ্য। কোনোদিন কিন্তু ওয়াকারুজ্জামানের সাথে আমার সামনাসামনি সেনাপ্রধান আমাকে 3টা কথা বললেন। 1 ফোঁটা আই ডোন্ট ওয়ান্ট এনি ব্লাড বাথ, আর একটা রক্ত ক্ষয়ী যাতে না হয়। 2য়, স্যার আমি কোনো ক্ষমতা চাই না। 3য়, আপনি একটা পলিটিক্যাল একটা কানেকশন আছে, পলিটিক্যাল সার্কেলে একটা নাম সুনাম আছে, তাই আমি আপনাকে ডেকেছি, আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। এরপর সেনাপ্রধান জানান, জেনারেল আকবর যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেন, তাই তাদের সঙ্গে যত দ্রুত সম্ভব মিট করে আলোচনার মাধ্যমে ঘটনার একটা ইতি তিনি টানতে চান। জেনারেল আকবরের বিবরণ অনুযায়ী ঠিক সকাল 10:25 দিকে সেনাপ্রধানের কাছে ভারতের সেনাপ্রধানের ফোন আসে। জেনারেল আকবর তখন উঠে যেতে চাইলে সেনাপ্রধান তাকে বসে থাকতে বলেন। পরবর্তীতে এই কলের তাৎপর্য নিয়ে সাবেক সামরিক কর্মকর্তা ফজলে এলাহি আকবর নিজের বিশ্লেষণ দিয়েছেন। তার ধারণা, এই পর্যায়ের ফোনালাপ নিছকই সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা না, নীতিগত ও নির্বাহী পর্যায়ে সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা ছিল। জেনারেল আকবর জানান, এই ফোনালাপের পরপরই 3 বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন এবং তার অনুমান তখনই শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তটি চূড়ান্ত রূপ পায়। তিনি এটিকে নিজের অনুমান বলেই উল্লেখ করেছেন, নিশ্চিত তথ্য হিসেবে নয়। পরবর্তীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় দেওয়া বিবৃতিতে বলেছিলেন, বাংলাদেশ সরকারের অনুরোধেই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়। জেনারেল আকবর জানান, সেনাপ্রধানের বাসা থেকে বেরিয়েই তিনি সবার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন। মির্জা ফখরুল তখন জবাবে বলেন, ওয়েলকাম ডিসিশন, তবে আমি আমার নেতাদের সাথে একটু আলাপ করে আসি। যমুনা টেলিভিশনের এক অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদন অনুযায়ী 5 আগস্ট ভোরে গণভবনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছিল। এলাকা জুড়ে ছিল শুনশান নীরবতা, আর হঠাৎই বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ও মোবাইল ডেটা সংযোগ। একই সময়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে মহাসড়কগুলোতে নামে জনতার ঢল। যমুনা টেলিভিশনের প্রতিবেদন মতে, খুব ভোরে শেখ হাসিনা গণভবনের অফিস কক্ষে বসেন এবং পুলিশের আস্থাভাজন কর্মকর্তাদের ফোন করেন। তারা তাকে জানান, নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো গণভবন এলাকা এবং কেউ ঢুকতেই পারবেন না এই গণভবনে, এমনকি একটি পিঁপড়াও না। সকাল 7:30টার দিকে 3 বাহিনী প্রধান গণভবনের কক্ষে গিয়ে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যমুনা টেলিভিশনের তথ্য মতে এতে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বাহিনী প্রধানদের ভর্ৎসনা করেন। বাহিনী প্রধানরা তখন সতর্ক করেন, গণভবনমুখী জনস্রোত ঠেকানো না গেলে বহু মানুষ প্রাণ হারাবে। 5 আগস্ট সকাল 9টায় গণভবনে আরেক দফা বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমান। মোহাম্মদ তাজুল ইসলাম আদালতের অভিযোগে জানান, এই বৈঠকে শেখ হাসিনা পুলিশের আইজিকে দেখিয়ে বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? জবাবে পুলিশের আইজি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না। আমাদের আর কিছু করার সামর্থ্য নেই, অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। এরপর সামরিক কর্মকর্তারা আবারও
পদত্যাগের পরামর্শ দিলে এক পর্যায়ে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। পরে সামরিক কর্মকর্তারা তাকে অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে পদত্যাগে সম্মত হওয়ার অনুরোধ জানান এবং বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে, বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। ডেইলি স্টারের এক প্রতিবেদন বলছে, 5 আগস্ট দিনটি শুরু হয়েছিল তীব্র নাটকীয়তার মধ্য দিয়ে। সকাল 9টায় এসএসএফ বেতার বার্তায় পুলিশের কাছে ছাড়পত্র চেয়ে বলে, ভিক্টর 2 ভিক্টর 1 এর সাথে দেখা করতে বঙ্গভবনে যাবেন। এখানে ভিক্টর 1 হলেন রাষ্ট্রপতি আর ভিক্টর 2 প্রধানমন্ত্রী। পুলিশ তাৎক্ষণিকভাবে হাসিনার যাওয়ার পথ পরিষ্কারও করে। স্বাভাবিকভাবে এমন ক্ষেত্রে 10 মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী রওনা করেন, কিন্তু এক্ষেত্রে 40 মিনিট পেরিয়ে গেলেও তেমন কোনো নড়াচড়া দেখা যায়নি। কিছুক্ষণ পর পুলিশের ওয়্যারলেসে একটি বার্তা আসে, ভিক্টর 2 এখন যাবেন না, পরে যাওয়ার প্রয়োজন হলে জানানো হবে। নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা শেখ হাসিনাকে এই বলে আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং জরুরি অবস্থা ঘোষণার কোনো প্রয়োজন নেই। যমুনা টেলিভিশনের প্রতিবেদন মতে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে জানান, জনস্রোত গণভবনে পৌঁছাতে আর মাত্র 1 থেকে 2 ঘন্টা বাকি। জেনারেল ফজলে ইলাহি আকবরের হিসাব অনুযায়ীও ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে কথোপকথনের পরপরই অর্থাৎ প্রায় 11:30টার দিকে 3 বাহিনী প্রধান গণভবনে যান এবং শেখ হাসিনাকে জানান তার হাতে আর মাত্র 45 মিনিট সময় আছে। দুটি সূত্রের এই সময়ক্রম মোটামুটি একই বিন্দুতে গিয়ে মেলে। সেনাপ্রধানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। তারপর 3 বাহিনীর প্রধান শেখ রেহানাকে পাশের একটি কক্ষে নিয়ে যান যাতে তিনি বোনকে বোঝাতে পারেন, কিন্তু রেহানার চেষ্টাও ব্যর্থ হয় বলে যমুনা ও প্রথম আলো 2 সূত্রই একমত। ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের সময়ও চিফ প্রসিকিউটরও এমনটাই বলেছিলেন। চিফ প্রসিকিউটর আদালতে জানিয়েছিলেন, শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন, জানান প্রাণে বাঁচাতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই, আর এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। জয়ের সাথে কথা বলে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। যমুনার প্রতিবেদনও একই ঘটনাক্রম উঠে এসেছে। সঙ্গে যোগ করা হয়েছে, শেখ হাসিনা এরপর ধানমন্ডি 32 নম্বর ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার আবেদন করেছিলেন, যার ঝুঁকির কারণে প্রত্যাখ্যান করা হয়। জাতির উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার ইচ্ছাও তিনি প্রকাশ করেছিলেন, তবে জনস্রোত মাত্র 45 থেকে 50 মিনিট দূরত্বে থাকার কথা জানিয়ে সেটিও নাকচ করা হয়। যমুনার প্রতিবেদন বলছে, প্রায় 2 ঘন্টার উত্তপ্ত বিতর্কের পর শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। তিনি নিজে বঙ্গভবনে গিয়ে তা জমা দেননি। গণভবন থেকেই পত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। প্রথম আলো ভিন্ন একটি সূত্র জানাচ্ছে, সকাল 10টার দিকেও সেনাপ্রধানকে আবার ডাকা হয়েছিল গণভবনে। সেই সূত্র মতে সেনাপ্রধান যখন যান, শেখ হাসিনা তখন বিমর্ষ, হাতে নিজের লেখা পদত্যাগপত্র। সিদ্ধান্ত জেনে সেনাপ্রধান সেনা সদরে ফিরে যান এবং সরকার পতনের পর বিশৃঙ্খলার আশঙ্কায় রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। সংবিধানের 57 ক ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বা সংশ্লিষ্ট কোনো প্রমাণ পৌঁছায়নি। তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকারে বলেন, এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা। একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন। মনে হয় সে সময় পাননি জানানোর। তিনি বলেন, সবকিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি। দ্য পোস্টের সাথে পডকাস্টে এই বিষয়ে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। তিনি একটি পদত্যাগপত্র লিখেছিলেন 3 পৃষ্ঠা। সেই 3 পৃষ্ঠার কাগজ তিনি জমা দিতে পারেননি। তার ভ্যানিটি ব্যাগে করে সেটি নিয়ে গেছেন। এটা হলো ভেতরের খবর।
যমুনার প্রতিবেদন মতে দুপুর 2:30টার দিকে এসএসএফ সদস্যরা শেখ হাসিনা ও রেহানাকে গণভবন থেকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের একটি জায়গায় নিয়ে যায়, যেখানে ইটের স্তূপের পাশে অপেক্ষায় ছিল বিমান বাহিনীর একটি MI-17 হেলিকপ্টার। প্রথম আলোর তথ্যেও এই সময়টা কাছাকাছি, বেলা 2:25 কথা বলা হয়েছে। উল্লেখ আছে, গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে হেলিকপ্টারে ওঠেন দুই বোন। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পরিচিত ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট করে। ভিডিওটি ধারণ করা হয়েছিল 5 আগস্ট বেলা 2:35 থেকে 40 মধ্যে। কুর্মিটোলায় তৎকালীন বঙ্গবন্ধু ঘাটির এয়ার মুভমেন্ট এলাকায় বিমান বাহিনীরই একজন সদস্য শাহীন কলেজের পাশের অফিসার্স মেসে বসে ভিডিওটি মোবাইলে ধারণ করেন। ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার থেকে নেমে 4টি সুটকেস সহ গাড়িতে ওঠেন শেখ হাসিনা ও শেখ রেহানা। যমুনার প্রতিবেদন অনুযায়ী এরপর তারা এয়ার মুভমেন্টের VVIP রুমে প্রায় 20 মিনিট অবস্থান করেন, কারোর জন্য অপেক্ষায়। এর মধ্যে 4টি গাড়ি এলাকায় প্রবেশ করে। প্রথম গাড়িটিতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, যিনি নিজের পরিচয় দিয়ে গাড়িবহর সহ ভেতরে ঢোকেন। মূলত অপেক্ষা ছিল আরও 3 জনের, রেহানার ছেলে ববি সহ আরও 2 জন, যারা তারেক সিদ্দিকীর গাড়িবহরে ছিলেন। ততক্ষণে গণভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। যমুনার প্রতিবেদন মতে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে তড়িঘড়ি করে স্ট্যান্ড বাই থাকা C-130J হারকিউলিস বিমানে ওঠেন শেখ হাসিনা সহ 5 জন। সঙ্গে ছিলেন এসএসএফের একজন সদস্য ও বিমানের ক্রু। প্রথম আলোর তথ্য মতে বিমানে ছিলেন শেখ হাসিনা, শেখ রেহানা, তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার সামরিক সচিব। যদিও সামরিক সচিব পরে ওই বিমানেই দেশে ফিরে আসেন। একটি অসমর্থিত সূত্রে তারেক সিদ্দিকীর মেয়ে ও জামাতাও সঙ্গে ছিলেন বলে জানা যায়। এই একই সময়ে সেনা সদরে তখন অপেক্ষা করছেন রাজনৈতিক দলের নেতারা। ফজলে ইলাহি আকবরের বিবরণ অনুযায়ী তিনি নিজে সেনাপ্রধানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর আমির মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি সহ বিভিন্ন দলের নেতাদের ফোন করে সেনা সদরে আসতে বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বর্ণনায় মেলে এই সময় রেখা। তিনি জানান, বেলা 11টার দিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরের ফোন পান, আর প্রায় 12টার দিকে সেনাপ্রধান নিজে ফোন করে জানান প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান এবং এই বিষয়ে আলোচনা প্রয়োজন। মির্জা ফখরুলের ভাষ্যে সেনা সদরে গিয়ে তিনি দেখেন 3 বাহিনীর প্রধান উপস্থিত। তার আগেই সেখানে গিয়ে পৌঁছেছেন জাতীয় পার্টির GM কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু। পরে আসেন জামায়াতের প্রতিনিধি দল শফিকুর রহমান ও হামিদুর রহমান আজাদ। মির্জা ফখরুল নিজেও এই সময়রেখা সম্পর্কে বলেছেন, সম্ভবত 11:30টার দিকে আমাদের জেনারেল আকবর উনি আমাকে ফোন করে জানালেন যে চিফ আপনাকে ফোন করবেন, আপনি ধরবেন। তারপর বোধহয় 12টার দিকে চিফ ফোন করলেন, বললেন যে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, তারপর কি হবে। সেনা সদরে পৌঁছে দৃশ্য সম্পর্কে ফখরুল বলেন, সেনা সদরে গিয়ে আমরা দেখলাম 3 বাহিনীর প্রধান আছেন। আমাদের আগেই জাতীয় পার্টি এসেছিল, GM কাদের ছিলেন, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চিন্নু, এই 3 জন ছিলেন। তারপর জামাত এলো। জেনারেল আকবরের বর্ণনায় বেলা 1:45টার দিকে একটা ফোন কল সেরে সেনাপ্রধান ফিরে এসে বলেন, আমি এইমাত্র খবর পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন। এরপর তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা জানান। এরপর তিনি 3 বাহিনীর অন্য 2 প্রধানকে নিয়ে ইউনিফর্মে বাইরে গিয়ে জাতির উদ্দেশ্যে ঘোষণা দেন যে প্রধানমন্ত্রী আর ক্ষমতায় নেই। আকবরের ভাষ্যমতে সেই মুহূর্তে ঘরের ভেতরে উপস্থিত সবার প্রতিক্রিয়া ছিল গভীর স্বস্তির। তিনি এও জানান, ঘোষণার পর ডক্টর আসিফ নজরুল সেখানে দাঁড়িয়েই একটি লাইভ স্ট্যাটাস দেন। জেনারেল আকবরের বিবরণ স্পষ্ট, ওই মুহূর্ত পর্যন্ত সেনা সদরে কোনো ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক উপস্থিত ছিলেন না। যমুনার প্রতিবেদন ও জেনারেল আকবরের নিজস্ব বিশ্লেষণ একটি জায়গায় মিলে যায়। 2 সূত্রই বলছে, সেনাপ্রধানের এই আনুষ্ঠানিক ঘোষণা আসে শেখ হাসিনার বিমান বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পরে।
প্রথম আলোর তথ্য মতে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি নয়াদিল্লির অদূরে গাজিয়াবাদে ভারতীয় বিমান বাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে স্থানীয় সময় বিকেল 5:36 অবতরণ করে। যমুনার প্রতিবেদনেও একই ঘাঁটির কথা বলা হয়েছে, দিল্লি থেকে যার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। ওই সময় খবরে জানা যায় সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জেনারেল আকবরের নিজের ভাষ্য, শেখ হাসিনার দেশত্যাগ আকস্মিক কোনো ঘটনা ছিল না। ট্রান্সপন্ডার বন্ধ রাখা, রুট পরিবর্তন ও অবতরণের পূর্ব প্রস্তুতি মিলিয়ে এটি ছিল পরিকল্পিত নিরাপদ প্রস্থান। এই দাবির প্রযুক্তিগত সমর্থন মেলে যমুনা টেলিভিশনের অনুসন্ধানেও। তবে কে, কখন, ঠিক কোন পর্যায়ে এই প্রস্থানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন তা নিয়ে সূত্রগুলোর বিবরণে এখনও পুরোপুরি স্বচ্ছতা নেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।